নমস্কার বন্ধুরা, মানি আইকিউ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আর আমি আজকে আপনাদের সাথে সেলস জবের ব্যাপারে কিছু কথা বলবো। আমি 2012 সাল থেকে টিল আজকে পর্যন্ত আমি বিভিন্ন সময়ে বিভিন্ন কোম্পানির সাথে সেলসের অনেক জব আমি করেছি। তো আমার এক্সপিরিয়েন্স থেকেই আমি কতগুলো কথা আপনাদের সাথে শেয়ার করব। আর কথাগুলো বলার কারণ এই কারণেই, কারণ আমি রিসেন্টলি আমি আজ আমার একটা ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম। তো তার ছেলের কিছু ঘটনা তিনি আমাকে জানালেন। তো ওটা শোনার পর থেকে আমি ভাবলাম যে এটা নিয়ে ভিডিও বানানো উচিত। ক্লায়েন্টের সাথে আজ আমি কথা বলছিলাম, তিনি ওনার ছেলের ব্যাপারে বললেন। তো আমার যে ক্লায়েন্ট, বিশেষ করে ওনার নিজের বিজনেস আছে, ওনার ওয়াইন শপ আছে। উনি বলেছেন যে কলেজ শেষ হয়ে গেছে, তো বাবু তুই নিজে কিছু কর। তো ছেলে একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে জয়েন করেছে। তো ভালো কথা। দেখুন, নেটওয়ার্ক মার্কেটিং আমাদের প্রথমেই তো খারাপ লাগে, নেটওয়ার্ক মার্কেটিং কিছু হবে না, এরকম নয়। এটাও সেলসের একটা পার্ট, একটা প্রসেস। একটা অনেক কোম্পানি কন্টিনিউ, আপনারাও দেখছেন বছরের পর বছর ধরে এগুলো চলছে। হতে পারে যে আপনি ওখানে জয়েন করেছেন, সেখানে সাকসেসফুল হন বা না হন, সেটা কোনো কথা না। আমার বক্তব্য সেটা না। আপনি নেটওয়ার্ক মার্কেটিং করুন, আপনি ডাইরেক্ট সেলস করুন, আপনি B2B করুন, আপনি B2C করুন। তো যে কোনো ধরনের সেলসের জবের ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে, যে নিয়মগুলো একদম প্রত্যেকটা সেলসের জবের জন্য খুব পারফেক্ট। তো দাদা আমার কাছে বলছিলেন যে জানো, ছেলে একটা কোম্পানিতে জয়েন করেছে, তো সেখান থেকে ওর মায়ের নামে, তারপর বাবার নামে, বোনের নামে নাকি বিভিন্ন আইডি খুলেছে, এবং সেগুলো খুলতে একটা আইডিতে মনে হয় 12,000 বা 14,000 টাকা করে লেগেছে। 50-60,000 টাকা সে অলরেডি দিয়েছে, তার পরিবর্তে কিছু প্রোডাক্ট পেয়েছে ভাই। কিন্তু আমার বক্তব্য এখানটা দিই, সেলসের প্রসেস কি এটা? এইভাবে কি সেলস হয়? তো আমি বলে রাখি, আমার এই 12-14 বছর ধরে আমি এই প্রফেশনের সাথে যুক্ত আছি। তো আমি আজকের যে জেনারেশন, যাদের বয়স কম, যারা 22 বছর 24 বছর, তোমরা যখন সেলস প্রফেশনে আসছো, তো প্রথম ফার্স্ট মাইন্ডসেট এটা থেকে বের করে নিয়ে এসো যে আমার আত্মীয় স্বজন বা আমার বাড়ির লোকদেরকে যে আমি সেলস প্রোডাক্ট বিক্রি করব। ফার্স্ট এই মাইন্ডসেটটা থেকে বেরিয়ে আসতে হবে। আমি এত বছর কাজ করেছি, আমি কখনও আমার বাড়ির লোক, আমার ফ্যামিলি মেম্বারকে কোনোদিন অ্যাপ্রোচ করিনি যে আমার এই প্রোডাক্টটা আপনি নিন। বা তোমার কাছে একটা জব, তুমি এর প্রসেস আছে, সেই প্রসেস অনুযায়ী যদি তুমি যাও, অবশ্যই তুমি সাকসেসফুল হবে। সেটা বললাম তো, যে কোনো ধরনের সেলস হোক। আমি বেসিক্যালি ফিনান্সিয়াল প্রোডাক্ট সেল করতাম একটা প্রাইভেট ব্যাংকে। তো 2012 সাল থেকে আমি এটা করে আসছি। তো প্রথম আমাদের এরকম মনে হতো যে এভাবে হবে। আমার নিজের লাইফের এক্সপিরিয়েন্স যদি আমি বলি, আমি আমার এখনও মনে আছে, আমি কলকাতা মহাত্মা গান্ধী রোডের, যেখানে এসে সেন্ট্রাল এভিনিউতে মেসেছে, তার একটু এসেই ডান দিকে মেট্রো গেটের সামনে একটা ATM আছে। তো আমি যখন 2012 সালে ওই ব্যাংকটাতে জয়েন করি, প্রথম দিন আমার BSM আমাকে ওখানে, আমি এবং আমার সাথে এক কলিগ, দুজনকে ওই ATM-এর সামনে দাঁড় করিয়ে দিয়েছিল যে এটা আমাদের ব্যাংকের ATM, এখান থেকে যখন লোক কেউ বেরোবে, তো তাকে আমাদের ব্যাংকের যে প্রোডাক্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, এগুলো বলবে। তো আমারও এরকম সন্দেহ হতো যে সম্ভব এইভাবে কি সেল হবে? একটা অ্যাকাউন্ট খুলতে 25,000 টাকা লাগতো 2012 সালে। তখন তো 25,000 টাকা দিয়ে কেউ এইভাবে, আমি দাঁড়িয়ে আছি, আমার কাছ থেকে অ্যাকাউন্ট খুলবে? কিন্তু সেই সময় আমরা ভেবেছিলাম যে স্যার যেটা বলছে সেটাই করি। আমি দাঁড়িয়ে ছিলাম, তো দেখলাম অনেক লোক আসতো, এসে কলকাতার ওই জায়গাটা যারা জানেন তারা বুঝতে পারবেন যে জায়গাটা খুবই বিজি জায়গা। তো এরই মধ্যে প্রথম দিন যাই, অনেকজনকে বলা হয়, কোনো পজিটিভ রেসপন্স নেই। কিন্তু আমার BSM যিনি ছিলেন, চন্দনদা, তো উনি কিন্তু খুব ভালো ছিলেন। আমাকে একবারও বলেননি যে ভাই তোমার এটাই কাজ, যে ওখান থেকে যারা বেরোচ্ছে তাদের সাথে তুমি কথা বলবে, তাদেরকে বলবে যে আমার ব্যাংকের প্রোডাক্ট এটা, বাকি তাদের ব্যাপার, তাদের প্রয়োজন হলে নেবে, না প্রয়োজন হলে নেবে না। তো সেখান থেকে আমি প্রথম 2-3 দিন আমি আর অমন, আমরা দুজন একসাথে
দুদিকে দাঁড়িয়ে থাকতাম। তো কথা বলে যখন আমি দেখলাম যে মেবি থার্ড ডেতে একজন লয়ার, কলকাতা হাইকোর্টের লয়ার, তিনি টাকা তুললেন। টাকা তোলার পর আমাকে জিজ্ঞেস করলেন যে কোন ব্রাঞ্চের। আমি বললাম কাজে বিবেকানন্দ রোড ব্রাঞ্চ থেকে। তো বললো যে আচ্ছা, আমার মেয়ের নামে একটা অ্যাকাউন্ট খুলতে হবে কোনো ব্যাংকে, তা আমার ফোন নাম্বারটা নাও, নাম্বারটা নিয়ে তুমি কন্ট্যাক্ট করো। তো এইভাবে আমি আমার প্রথম লাইফের ফার্স্ট টাইম আমি কোনো কিছু সেল করেছিলাম। তো আমার বলার বক্তব্য এটাই যে এইভাবে সেল করতে হয়। আর আজকে জেনারেশন কি করছে, জয়েন করে ফার্স্ট তার মা বাবা ভাই বোন তাদের নামে আইডি খুলে মানে তাদের নামে সেল দিয়ে দিচ্ছে। বাবা মাকে দেখুন, বাবা মা অবশ্যই ছেলেদের প্রতি একটা দুর্বলতা থাকে। বাবা মাকে সে কী বোঝাচ্ছে যে আজকে আমি তোমাদেরকে এখানে জয়েন করে দিচ্ছি, কালকে এর নিচে আমরা অনেকজনকে জয়েন করালে তখন নাকি আমার আইডিতে হবে না, তখন তোমার অনেক আইডি লাগবে, তার জন্য এখন থেকে এটা করে দিচ্ছি। দেখুন, সেলস মানে হচ্ছে একটা কমপ্লিট প্রসেস, ঠিক আছে? আপনি এর প্রসেস আছে, আপনি যদি এই প্রসেস ফলো করেন বা সেইভাবে যদি সেল করেন, আমি শিওর যে আপনি সাকসেসফুল হবেন, ঠিক আছে? আমি এত বছর ধরে এটাতে করে এসেছি এবং আমি কেন, আমরা সবাই মিলে, আমার আরও কলিগ ছিল, তারা সবাই মিলে আমরা এটা করে এসেছি। আর আপনারা বলবেন, প্রথম কথা তো মানুষের সেলস বলতেই মানুষের খারাপ লাগে, সেলসে চাকরি করে কাজ বলতেই খারাপ লাগে। আরে ভাই কেন? সেলস আমি তো বলবো ওয়ান অফ দ্য বেস্ট প্রফেশন এখনকার দিনে। আপনি একটা কোম্পানিতে কাজ করুন সেলসে, কালকে কোম্পানির কোনো কিছু হোক বা কোনো ফিনান্সিয়াল প্রবলেম আসুক, কোনো আসুক, দেখবেন আপনার গায়ে হাত পড়বে না, কারণ দিচ্ছে, ঠিক আছে? আপনি প্রোডাক্ট তৈরি করতে পারেন, আপনি ভালো সার্ভিস দিতে পারেন, সব পারেন, কিন্তু আলটিমেটলি আপনার তো কাস্টমার চাই না, আপনার তো ক্লায়েন্ট চাই। আপনি লোক না পেলে আপনার কত ভালো সার্ভিস, কত ভালো প্রোডাক্ট, তার সেটা কোনোভাবে ম্যাটার করে না। তো আপনাকে ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে যে আপনি এমন একটা প্রফেশনে আছেন যে প্রফেশনটার উপর দাঁড়িয়ে আপনার পুরো কোম্পানি বা পুরো অর্গানাইজেশন চলছে। তো আমি তো বলবো যে সেলস হচ্ছে একদম বেস্ট জব, ঠিক আছে? অনেকজনের আমি দেখেছি সেলস মানেই নাক ছিটকায়, আরে সেলসে চাকরি, সেলসে কাজ করে, আরে টাকা আপনি কি বলছেন? আজকের ডেটেও আমি বলছি, আমার সাথে যারা আছে বা আমরা দেখছি আজকের ডেটেও দাঁড়িয়ে তারা মানে কি বলবো 70-80 হাজার টাকা আরামসে ইনকাম করছে, ঠিক আছে? সেলসে থেকে চাকরি করছে, আমি বলছি না এতে, কিন্তু তার স্যালারির বাইরে সেলসে যে ইনসেন্টিভ আছে আপনি ধারণা করতে পারবেন না যে ইনসেন্টিভের পরিমাণটা কীরকম হতে পারে। তো সেক্ষেত্রে আপনি কেন সেলসে কাজ করবেন না? আর আজকে দেখুন একটা কাজের জন্য মানুষ কীভাবে খুঁজে বেড়াচ্ছে যে আমি কি করব। এখনকার জেনারেশনে বিশেষ করে স্যারের পর যে কী করব, এরপর কি আসছে, এআই এলে কী হবে, হবে। আপনি যাই আসুক, আপনাকে আলটিমেটলি আপনার প্রোডাক্ট সেল করতে হবে, ঠিক আছে? প্রোডাক্ট সেল করতে গেলে আপনাকে আপনার প্রোডাক্টকে এক্সপ্লেন করতে হবে, যে আপনার যে ক্লায়েন্ট বা আপনার যে টার্গেটেড কাস্টমার, তাদের সামনে এক্সপ্লেন করতে হবে। তো সেলসের থেকে বেটার আমার আজও কিছু মনে হয় না, আমি আজও সেলসেই আছি। তো আমি সবাইকে একটা কথাই, মানে আমার এই ভিডিওটা কোনো স্ক্রিপ্টেড ভিডিও না, ঠিক আছে? আমি জাস্ট আজকে আমার সাথে কথা হলো দাদা, তো আমি ভাবলাম যে আজকের জেনারেশন কীরকম, মানে যারা সেলসে আসছে তারা কীরকম হয়ে যাচ্ছে, এরকম মাইন্ডসেট যে বাড়ির লোকজনদেরকে নিয়ে, আত্মীয় স্বজনকে সেলসে। দেখুন, এটা তো কোম্পানি বা আপনার যদি ম্যানেজার যদি সেরকম ভালো না হয়, তো তারা আপনাকে এটাতে ফোর্স করবে। কারণ দেখুন, এখানে বিশেষ করে কিছু সেলস এরিয়াতে ধারণা থাকে যে এখানে ছেলে কদিন কাজ করবে, সে দেখছে যে আচ্ছা এই নতুন ছেলে এসছে, এর বাড়ির ফ্যামিলি মেম্বার দিতে আমি এতজনকে এই প্রোডাক্টটা সেল করে দিতে পারি, আলটিমেটলি আমার টার্গেটটা হয়ে যাবে, ঠিক আছে? তো আমি যে সমস্ত ভাইরা বোনরা, ঠিক আছে, এখনকার দিনে নতুন সেলসে জবে তোমরা জয়েন করছো, আমি বলবো যে জাস্ট ভালো করে প্রসেস ফলো করো। দেখো, যদি তোমার সিনিয়ররা যারা আছে, যারা অলরেডি এটাতে সাকসেসফুল, তাদেরকে দেখো, তাদেরকে অবজার্ভ করো যে এরা কীভাবে কাজ করছে, ঠিক আছে? ভালো করে দেখলে হয়তো দেখা যাবে তাদের হয়তো অলরেডি বেস তৈরি হয়ে গেছে, রেফারেন্স আছে সেখান থেকে। নো ডাউট সেলসের জন্যে রেফারেন্স হচ্ছে বেস্ট, ঠিক আছে? রেফারেন্স থেকেই সব থেকে ভালো সেল করা যায়, এতে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? কিন্তু সেই রেফারেন্সের জায়গাটা সে তৈরি করেছে, ঠিক আছে? সেই জায়গাটা তোমাকে তৈরি করতে হবে, আর সেই জায়গাটা তৈরি করতে গেলে তোমাকে পরিশ্রম করতে হবে, ঠিক আছে? পরিশ্রম করতে হবে মানে কাস্টমারের কাছে ডোর টু ডোর যেতে হবে। আর সেই হিসাবে যদি তোমার B2B হয়, তাহলে তোমার যে সমস্ত দোকান বা যে সমস্ত বিজনেস যাদের সাথে তুমি কথা বলবে, তাদের কাছে কন্টিনিউ রেগুলার যেতে হবে, কথা বলতে হবে, ঠিক আছে? তাদের প্রয়োজনটা বুঝতে হবে,
ঠিক আছে। আমি একটা কথা বলে রাখি যে যদি এতক্ষণ ধরে ভিডিওটা কেউ দেখছো তাহলে তার জেনুইনলি হয়তো সেলসের উপরে ইন্টারেস্ট আছে। তো আমি একটা কথা বলে রাখি যে যতক্ষণ না কাস্টমারের নিড না থাকবে, ঠিক আছে, কাস্টমারের আমার প্রোডাক্ট যতক্ষণ প্রয়োজন না হবে, তুমি চেষ্টা করেও তুমি সেই প্রোডাক্টটাকে সেল করতে পারবে না। আর যদি তুমি সেল করো বাই ফোর্স, তাহলে হয় সেটা তুমি মিস সেল করবে, আর না হলে কাস্টমার তোমার প্রোডাক্ট ইউজ করবে না, জাস্ট তোমার রিলেশন বা অন্য কোনো কারণে তোমার কাছ থেকে প্রোডাক্টটা সে পারচেস করছে। এই কোনোটাই তোমার উদ্দেশ্য হওয়া উচিত নয়। তোমার একটাই উদ্দেশ্য হওয়া উচিত যে আমি আমার টার্গেট কাস্টমার, আমি সেই কাস্টমারটার কাছেই যাব যার এই প্রোডাক্টটা প্রয়োজন আছে, ঠিক আছে। আর তাকে আমি আমার প্রোডাক্টটা অনেস্টলি ভালোভাবে পুরো এক্সপ্লেন করব, আমার প্রোডাক্টটা নিলে তার কী কী বেনিফিট, কীভাবে সে উপকৃত হবে, ঠিক আছে, কেন অন্য প্রোডাক্টটা থেকে আমার প্রোডাক্টটা ভালো। এই প্রথম তো তোমার প্রোডাক্ট সম্পর্কে তোমাকে খুব ভালোভাবে জানতে হবে। তো ব্যাংকিং বলুন, ফিনান্সিয়াল ইন্স্যুরেন্স বলুন, মিউচুয়াল ফান্ড বলুন, যারা এই সমস্ত প্রোডাক্ট সেল করছেন তাদের ক্ষেত্রে বলুন, আর যদি আপনি B2Bতে কোনো প্রোডাক্ট সেল করছেন, সিমেন্ট হোক, রড হোক, যে কোনো, যেখানে আপনি ডাইরেক্ট কাস্টমারকে অ্যাপ্রোচ করেন না, প্রত্যেকটা ক্ষেত্রেই ফর্মুলা কিন্তু একই, যে আপনাকে ডিলারের সাথে সেইভাবে ডিল করতে হবে। আপনি যে ডিলারের কাছে যাচ্ছেন তার সাথে কথা বলুন যে তার এক্সিস্টিং কোনো ডিলারের সাথে সে কাজ করে কিনা, বা যদি কাজ করতো সেখানে তার এক্সপিরিয়েন্স কেমন, আগে তো ভালো করে তার সাথে কথা বলুন, ঠিক আছে। মানে সেল করা মানে অ্যাকচুয়ালি আমরা যখন সেল করি আমরা একটা রিলেশনশিপ বিক্রি করি, ঠিক আছে, প্রোডাক্ট বিক্রি করি না। প্রোডাক্ট অনেক পরে আসে, ফার্স্ট তো একটা রিলেশনশিপ বিক্রি করি। সে বিজনেস করছে, সে অলরেডি এতে পয়সা ইনভেস্ট করে আছে, ঠিক আছে, সে আপনার কোম্পানিতে পয়সা ইনভেস্ট করবে। তো তার কাছে আগে বুঝুন যে তার নিডটা কী, সে কী চাইছে, ঠিক আছে, তার প্রয়োজনটা কী, তারপর আপনি বলুন। এখানে আমার বলার থেকেও শোনাটা আরও বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো আগে ভালো করে শুনে নিন, শুনে নেওয়ার পর তারপর আপনি সেল করুন। আর যাদের বয়স একদম, আমি বারবার বলছি, যাদের বয়স কম তাদের ক্ষেত্রে আমি বলবো যে ভালো করে টাইম দিয়ে, মন দিয়ে এই কাজটা করো। সাকসেসফুল আজকের ডেটে যদি হায়েস্ট পেড কোনো কিছু থাকে, জব থাকে, হতে পারে আপনি কেউ যদি বলো যে আরে IITতে এত দেয়, IIM থেকে যারা বেরোচ্ছ, দেখো ভাই, তুমি যদি IIT IIM থেকে বেরোচ্ছ তো সেটা আলাদা ব্যাপার। যেখানে কোম্পানি তোমাকে হায়ারিং করছে, তুমি ডিসিশন মেকিং পাওয়ারে যাচ্ছ, যেখানে তুমি ডিসিশন ঠিক করবে। আর তুমি যদি এরকম নর্মাল কোনো গ্র্যাজুয়েশন করেছো, বা মাস্টার ডিগ্রি করেছো, বা কোনো MBA করেছো, তারপর যদি আসছো, তো আমি তো বলবো যে খুব ভালোভাবে এই সেলসের যে প্রসেসগুলো আছে সেগুলোকে ফলো করা উচিত। আর আমার আর একটা কথা, যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে, বা তোমাদের যদি মনে হয় যে এই ধরনের সেলসের উপরে আরও কন্টেন্ট বা জানলে উপকৃত হব, আমার যেটুকু এক্সপিরিয়েন্স, আমি এত বছর ধরে কাজ করে যেটা এক্সপিরিয়েন্স করেছি, তো তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওতে কমেন্ট আসে, আমি পরবর্তীকালে আমি সেলসের আরও ডিটেলসে, সেলসের আরও কী কী ভাগ আছে, কীভাবে অ্যাপ্রোচ করতে হয়, কোল্ড কলিংয়ে কীভাবে সাকসেসফুল হওয়া যায়, কীভাবে রেফারেন্স নিতে হয়, ঠিক আছে, এইগুলো সম্পর্কে আমি ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই।